ইতিহাসের খাতায় এমন কিছু মুহূর্ত রয়েছে যা একটি বীর জাতির ভাগ্য গঠন করেছে, সীমানা পুনর্নির্ধারণ করেছে এবং জনগণের সম্মিলিত চেতনার উপর একটি অমার্জনীয় চিহ্ন রেখে গেছে। 20 শতকের গোড়ার দিকে ভারতের স্বাধীনতা সংগ্রামের কানাগলিতে এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উন্মোচিত হয়েছিল যখন ব্রিটিশ রাজ একটি দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত নিয়েছিল যা চিরতরে বাংলার ভাগ্যের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল। 1905 সালের বঙ্গভঙ্গের নাটকীয় কাহিনী, রাজনৈতিক কৌশল, সাংস্কৃতিক স্থিতিস্থাপকতা ও একটি উৎসাহী জাতীয়তাবাদের জন্মের গল্পের অন্বেষণ করার সময়ের মধ্য দিয়ে এই যাত্রায় আপনাকে স্বাগতম। বাংলার রাজনৈতিক ইতিহাসে বঙ্গভঙ্গের প্রভাব ছিল সুদূর প্রসারী। 1905 সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাংলার পূর্বাংশে অভিজাত হিন্দু ও মুসলমানদের সম্প্রীতি নষ্ট হতে শুরু করে। নেতাদের উদার প্রচেষ্টা, যৌথ রাজনৈতিক কর্মসূচির ফলে মাঝে মাঝে ঐক্যের সম্ভাবনা উজ্জ্বল হলেও শেষ পর্যন্ত ব্রিটিশ বিভেদ নীতিরই জয় হয়। উল্লেখ্য, উপনিবেশগুলোতে ব্রিটেন ডিভাইড অ্যান্ড রুল, তার মানে ভাগ করো ও শাসন করো, নীতি অনুসরণ করত। পরিণতিতে 1947 সালে ভারতীয় উপমহাদেশ ভাগ হয়। জন্ম হয় ভারত ও পাকিস্তান নামে দুটি নতুন রাষ্ট্রের। ভারতের বড়লাট লর্ড কার্জন 1905 সালের 16 অক্টোবর বাংলা ভাগ করেন। এই বিভক্তি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। ভাগ হওয়ার পূর্বে বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মেঘালয়, ত্রিপুরা ও আসামের কিছু অংশ নিয়ে গঠিত ছিল বাংলা প্রদেশ বা বাংলা প্রেসিডেন্সি। বঙ্গভঙ্গের এই পরিকল্পনা অনেক আগে থেকেই শুরু হয়েছিল। বাংলা প্রেসিডেন্সির আয়তন অনেক বড় হওয়ার কারণে 1853 থেকে 1903 সাল পর্যন্ত এর সীমানা পুনর্বিন্যাসের অনেক প্রস্তাব ব্রিটিশ সরকারি মহলে উপস্থাপন করা হয়। প্রকৃতপক্ষে 1903 সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা গৃহীত হয়। 1904 সালে ভারত সচিব এটি অনুমোদন করেন এবং 1905 সালের জুলাই মাসে বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রকাশিত হয়। এই বছর অক্টোবরে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। এই পরিকল্পনায় বর্তমান বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী এবং ভারতের আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ। প্রদেশের রাজধানী হয় ঢাকা। অপরপক্ষে পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ, যার রাজধানী হয় কলকাতা। লর্ড কার্জনের শাসনামলে বঙ্গভঙ্গ ছিল একটি প্রশাসনিক সংস্কার। উপমহাদেশের 1/3 লোকের বসবাস ছিল বাংলা প্রেসিডেন্সিতে। কলকাতা থেকে বাংলার পূর্বাংশের আইন শৃঙ্খলা রক্ষা ও শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা ছিল কঠিন কাজ, যে কারণে লর্ড কার্জন গোটা বাংলা অঞ্চলকে একটি প্রশাসনিক ইউনিটে রাখা যুক্তিসঙ্গত মনে করেননি। তাই 1303 সালে বাংলা প্রদেশকে ভাগ করার পরিকল্পনা করেন এবং 1905 সালে তা কার্যকর হয়। বাংলা ভাগের পেছনের কারণগুলোর মধ্যে একটি ছিল অর্থনৈতিক, অপরটি সামাজিক। তখন কলকাতা হয়ে উঠেছিল আর্থসামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। শিল্প, কারখানা, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাকে ঘিরে। যা কিছু উন্নতি অগ্রগতি সবই ছিল কলকাতার মধ্যে সীমাবদ্ধ। ফলে পূর্ব বাংলার উন্নতি ব্যাহত হয়। অথচ এখান থেকে যে কাঁচামাল সরবরাহ করা হতো তার জন্য সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা ছিল না। ফলে পূর্ব বাংলার অর্থনৈতিক অবস্থা ক্রমে খারাপ হতে থাকে। উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে শিক্ষা, উচ্চশিক্ষা গ্রহণ করতে না পারায় এলাকার লোকজন অশিক্ষিত থেকে যায়। কর্মহীনের সংখ্যা দিন দিন বেড়ে যেতে থাকে। এই অবস্থার কথা বিবেচনা করে বঙ্গভঙ্গের প্রয়োজন ছিল বলে অনেকেই মনে করেন। লর্ড কার্জন শুধু শাসন সুবিধার জন্য বা পূর্ব বাংলার জনগণের কল্যাণের কথা বিবেচনা করে বঙ্গভঙ্গ করেননি। এর পেছনে ব্রিটিশ প্রশাসনের সুদূর প্রসারী রাজনৈতিক স্বার্থও জড়িত ছিল। লর্ড কার্জন বাংলার রাজনৈতিক অবস্থা সম্পর্কে সচেতন ছিলেন। বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণী ক্রমশ জাতীয়তাবাদ ও রাজনীতি সচেতন হয়ে উঠেছিল। বিষয়টি তার দৃষ্টি এড়ায়নি। কংগ্রেস নেতারা কলকাতা থেকে সারা ভারতের আন্দোলনে নেতৃত্ব দিতেন। সুতরাং কলকাতাকে কেন্দ্র করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থামিয়ে দেওয়া ছিল এর মূল উদ্দেশ্য। হিন্দু ও মুসলমান সম্মিলিত শক্তির ঐক্যবদ্ধ বাংলা ছিল ব্রিটিশ প্রশাসনের জন্য বিপজ্জনক।
ফলে বাংলা ভাগ করে একদিকে বাঙালির শক্তিকে দুর্বল করা হলো, অপরদিকে পূর্ব বাংলার উন্নয়নের নামে অভিজাত মুসলমান সম্প্রদায়কে খুশি করা হলো। এভাবেই কার্জন বিভেদ ও শাসননীতি প্রয়োগ করে যতটা না পূর্ব বাংলার কল্যাণে তার চেয়ে বেশি ব্রিটিশ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে বাংলা ভাগ করেন। এভাবে কৌশলে ভারতীয় জাতীয় ঐক্যকে দুর্বল করার ব্যবস্থা করা হলো। বঙ্গভঙ্গ ঘোষণার ফলে বাংলার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পূর্ব বাংলার মুসলমানরা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়। মুসলিম পত্রপত্রিকাগুলো বঙ্গ বিভাগে সন্তোষ প্রকাশ করে। সুতরাং ধর্ম বর্ণ নির্বিশেষে পূর্ব বাংলার পিছিয়ে পড়া মানুষেরা শিক্ষা দীক্ষা এবং প্রশাসনিক ও অর্থনৈতিক সুযোগ সুবিধা লাভের আশায় বঙ্গভঙ্গের প্রতি অখণ্ড সমর্থন প্রদান করে। অপরদিকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় অভিজাত মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে। এর পেছনের কারণ সম্পর্কে কোনো কোনো ঐতিহাসিক বলেছেন, উঁচুতলার মানুষ অর্থাৎ পুঁজিপতি, শিক্ষিত মধ্যবিত্ত, জমিদার, আইনজীবী, সংবাদপত্রের মালিক, রাজনীতিবিদদের স্বার্থে আঘাত লাগার কারণে এরা বঙ্গভঙ্গের ঘোর বিরোধিতা শুরু করে। তবে ব্যক্তিগত স্বার্থ রক্ষার কারণে হোক বা জাতীয় ঐক্যের মহৎ আদর্শে অনুপ্রাণিত হয়ে হোক, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এই আন্দোলনে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, অশ্বিনী কুমার দত্তদের মতো উদারপন্থী নেতাও অংশ নেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেন। অন্যদিকে অভিজাত মুসলমান নেতৃবৃন্দের মধ্যে নবাব সলিমুল্লাহর সৎ ভাই খাজা আতিকুল্লাহ, আব্দুর রসুল, খান বাহাদুর মোহাম্মদ ইউসুফ, আব্দুল হালিম গজনবী, ইসমাইল হোসেন সিরাজি, মোহাম্মদ গোলাম হোসেন, মৌলভী লিয়াকত হোসেন, সৈয়দ হাফিজুর রহমান চৌধুরী, আবুল কাসেম সহ অনেকেই বঙ্গভঙ্গ বিরোধী কঠোর অবস্থান গ্রহণ করেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ক্রমে স্বদেশী আন্দোলনে রূপ নেয়। চরমপন্থী নেতাদের কারণে এই আন্দোলনের সঙ্গে সশস্ত্র কার্যকলাপও যুক্ত হয়। ব্রিটিশ সরকার আন্দোলনকারীদের দমন করতে না পেরে শেষ পর্যন্ত 1911 সালে বঙ্গভঙ্গ রহিত করে। রাজা পঞ্চম জর্জ ভারত সফরে এসে 1911 সালে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। বঙ্গভঙ্গ রদের ফলে উভয় ধর্মের অভিজাত শ্রেণীর একাংশ মনে করেন এটি তাদেরই জয়, কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ বঙ্গভঙ্গ রদে মর্মাহত হয়। ব্রিটিশ সরকার ও অভিজাত নেতৃবৃন্দের প্রতি তাদের আস্থা নষ্ট হয়ে যায়। তারা বিশ্বাস করতে শুরু করেন তৎকালীন নেতৃবৃন্দের কেউই সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য নয়। তবে একদল উদারবাদী নেতৃবৃন্দ একে ব্রিটিশ সরকারের কূট রাজনীতির উদাহরণ বলে মনে করেন। বঙ্গভঙ্গের পর থেকে হাজার বছরের হিন্দু মুসলমান সম্প্রীতি সম্পর্কের অবনতি হতে পারে। এরপর থেকেই সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত হয়। 1906 সালে মুসলিম লীগ গঠিত হলে হিন্দু মুসলমানের রাজনৈতিক পথ আলাদা হয়ে যায়। কতিপয় অভিজাত নেতৃবৃন্দ মুসলমানদের জন্য স্বতন্ত্র জাতি চিন্তা নিয়ে সক্রিয় হয়ে ওঠেন। পরিশেষে বলা যায় 1905 সালের বঙ্গভঙ্গ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি অমার্জনীয় অধ্যায় হিসেবে রয়ে গেছে। এটি একটি জমাট মুহূর্ত যা একটি জনগণের সম্মিলিত চেতনাকে জাগ্রত করেছিল ও জাতীয়তাবাদের শিখাকে জ্বালিয়ে দিয়েছিল, যা অবশেষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটায়। এই অস্থির ঘটনাবহুল সময়কে লেন্সের মধ্য দিয়ে আমরা স্বাধীনতার একটি ভাগ করা দৃষ্টিভঙ্গি দ্বারা একত্রিত একটি প্রাণবন্ত বৈচিত্র্যময় সমাজের স্থিতি স্থাপকতা ও সংকল্প প্রত্যক্ষ করেছি। 1905 সালের বঙ্গভঙ্গ অতীতের একটি অধ্যায় হতে পারে, তবে এর প্রভাব সময়ের সাথে সাথে প্রতিফলিত হয়েছে, হচ্ছে এবং হবে। এটি মানবাত্মার একটি প্রমাণক হিসেবে দাঁড়িয়েছে, যা আমাদের মনে করিয়ে দেয় যে এমনকি বিরাট চ্যালেঞ্জের মুখেও আমাদের ভাগ্যকে পুনর্নির্মাণ করার ও সীমানা অতিক্রম করার ক্ষমতা রয়েছে, যা আমাদের বিভক্ত করতে চায়। আমরা এগিয়ে যাওয়ার সাথে সাথে আসুন শেখা পাঠগুলিকে লালন করি, অতীতের বিজয়গুলি উদযাপন করি এবং এমন একটি ভবিষ্যৎ গড়তে সংগ্রাম চালিয়ে